নমস্কার বন্ধুরা, ফিল্মি ইন্ডিয়ান বেঙ্গলি চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে আমি আবার একটা নতুন গল্পের এক্সপ্লেনেশন নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আজকের গল্প এক ফেমাস সং রাইটার এবং তার একজন বড় ফ্যানের। চলুন গল্পটা শুরু করা যাক। এ হলো উইয়াং, যে একজন কলেজ স্টুডেন্ট এবং সাথে পার্ট টাইমার জবও করে। আর এর স্বপ্ন হলো একজন ভালো রেডিও জকি হওয়ার। আর এ হলো আমাদের গল্পের হিরো সুনিয়ান, যে দেখতে পায় না, যে চুপচাপ থাকে এবং গানও লেখে। এর গান প্রচুর ফেমাস, কিন্তু এ তার নিজের অরিজিনাল নামটা গোপন করে রেখেছে। এ যে নামে পরিচিত সে নামটা হলো ইউজিন। উইয়ান ইউজিনের বড় ফ্যান, মানে একদম পুরো পাগল। ইউজিন তার স্টুডিও থেকে বাড়ি ফেরার সময় সে পার্কে একটু বসতে চাইছিল। সে তার ম্যানেজারকে বলল, বাড়ি যাওয়ার আগে আমাকে একবার পার্কে ছেড়ে দাও, আমি ওখানে কিছুক্ষণ সময় কাটাবো, তারপর বাড়ি যাব। উইয়াং অফিস থেকে বের হচ্ছিল, এমন সময় তার বন্ধু ওইয়ের সাথে দেখা। সে তাকে ইগনোর করে চলে যেতে চাইছিল, পাশাপাশি বাসায় থাকতো এবং এরা ছোটবেলা থেকে বন্ধু। উইয়াংকে ভালোবাসতো। আর উইয়াং তার বেস্ট ফ্রেন্ডের সাথে তার বন্ধুকে কিস করা অবস্থায় দেখে ফেলে। আর ওই ছেলেটা তাকে বোঝাতে এসেছিল যে ওই সময় যখন সে কিস করেছিল তখন সে নেশাতে ছিল। কিন্তু উইয়াং তাকে ইগনোর করে সেখান থেকে চলে গেল এবং পার্কে এসে বসে গেল ইউজিনের কাছে। বেঞ্চের কাছে একজন লোক ভায়োলিন বাজাচ্ছিল। আর আমাদের গল্পের হিরোইন শুধুমাত্র ইউজিনের গানই পছন্দ, আর সে ইয়ারফোন লাগিয়ে ফুল ভলিউমে গান শুনছিল। সে গান শুনতে শুনতে এতটাই গানে ডুবে গেছিল যে সে নিজে গান গাইতে শুরু করলো। তার গলার আওয়াজ শুনে যে লোকটা ভায়োলিন বাজাচ্ছিল সে সঙ্গে সঙ্গে ছুটে পালিয়ে গেল। ভায়োলিন বাজানো লোকটা চলে যেতে উইয়াং বুঝতে পারল যে তার বেঞ্চের পাশে কেউ একজন বসে আছে আর সে বেসুরো গলায় গান গাইছে। কিন্তু উইয়াং জানতো না যে এই ছেলেটা ইউজিন। সে তার দিকে হাঁ করে তাকিয়ে থাকলো। তারপর মনে মনে ভাবতে লাগলো, কেস খেয়েছে রে, আমাকে এখান থেকে কেটে পড়তে হবে। আর দেখো কেমন আমার দিকে তাকিয়ে আছে। কিছুক্ষণ পরে সে তার ক্লাসে তার রুমমেট এবং তার বেস্ট ফ্রেন্ডকে ওই পার্কের ঘটনার কথা বলছে। ক্লাস শেষ হওয়ার পরে সে ইউজিনের নতুন গান শুনতে পায়। সে মনে মনে ভাবছে, এই ইউজিন এত সুন্দর সুন্দর গান লিখেছে যে রাতারাতি একটা লোককে ফেমাস করে দিয়েছে। জানি না এ রিয়েল লাইফে ইউজিন দেখতে কেমন, ও মানুষটা কেমন। এরপর আমরা ইউজিনকে দেখতে পাই। সে তার বাড়ি চলে এসেছে এবং সে তার বাড়ির প্রতিটা জিনিস কোথায় থাকে সে সব কিছু জানে। সে কারোর হেল্প নিতে চায় না, এ কথাটা তার ম্যানেজার ভালোভাবে জানতো। ইউজিন তার নতুন একটা গান একজন নতুন ছেলেকে দিয়ে গাইয়েছিল, সেজন্য মিউজিক ইন্ডাস্ট্রির সকল মানুষ তার উপর রেগে গেছিল। ওই কথা বলতে বলতে হঠাৎ করে একটা নিউজ ভাইরাল হয়ে গেছিল যে কেউ দাবি করেছিল যে সে নিজেই ইউজিন। ইউজিনের ম্যানেজার প্রচুর রেগে গেছিল, যদিও সে ভেবেছিল যে সে অফিসিয়ালি নোটিশ বের করে দেবে যে ওই মেয়েটা ইউজিন নয়। তার ম্যানেজার তাকে জিজ্ঞেস করছে, তোমার এই ব্যাপারে কোনো টেনশন হচ্ছে না? ইউজিন বলল, চোখ বন্ধ করে দাও, এটা আমার দুনিয়া। আর গান লিখতে ভালো লাগে, এই জন্য আমি গান লিখি। কে কি বলল সে নিয়ে আমার কোনো কিছু যায় আসে না। আর এই কথা উইয়াং শুনে প্রচণ্ড রেগে যায়। সে বলে, আমার ফেভারিট গায়কের নামে এরকম উল্টাপাল্টা কথা, আমি তাদের ছাড়বো না। রেডিও স্টেশনে কাজ করা উইয়াং সে এটা ভালো করে জানতো যে ইউজিন আসলে কে। ইউজিনকে একটা এফএম ইন্টারভিউতে আসার জন্য আমন্ত্রণ জানায়। ওখানে গেলেই সবাই জানতে পারবে যে আসল ইউজিন কে। কিন্তু ইউজিন যেতে চাইছিল না। কিন্তু ইউজিন
তার ম্যানেজারের কথা ফেলতে পারেনি, যেহেতু তার বেস্ট ফ্রেন্ডের স্টুডিও ছিল। ইউজিন অফিসের সামনে এসে লিফটের সামনে দাঁড়ায়, আর সেই সময় আমাদের গল্পের হিরোইন উইয়াং এসে উপস্থিত। সঙ্গে সঙ্গে সে কিন্তু চিনতে পেরে গেল, আরে ও তো পার্কে বসেছিল যে লোকটা, সেই লোকটা তো। আর ও যে দেখতে পায় না সেটা সে আন্দাজ করে নিয়েছিল। সে তার দিকে তাকিয়েছিল এবং মনে মনে বলতে লাগলো, ওই চোখটা কত সুন্দর, মনে হচ্ছে চোখে আমি ডুবে যাই। সে ইউজিনকে বলল, তোমার কি কোনো হেল্প লাগবে? ইউজিন এটা মানা করে দেয় এবং নিজের লিফটের বোতামটা টিপে দেয়। ওইয়াং তার সঙ্গে অনেকটা সময় কাটাবে ভেবেছিল, কিন্তু সে সময় তার বন্ধুর ফোন চলে আসে। কলেজ থেকে তাকে ডেকে পাঠায় কলেজে প্রবেশিকা পরীক্ষার ফিল্ডটাকে চুজ করার জন্য, যেখানে সে স্পেশাল এডুকেশন প্রোগ্রাম চুজ করলো। ক্লাস শেষের পরে সে এফএম শুনছিল, আর সেখানে সে জানতে পারলো আজকে স্টুডিওতে ইউজিন এসেছিল। সে মনের দুঃখে তার বন্ধুকে জড়িয়ে কাঁদতে শুরু করলো, বলে আমি কি দোষ করেছি, আজ আমার প্রিয় গায়ক চোখের সামনে পেয়েও দেখতে পেলাম না। পরের দিন ওইয়াং স্কুলে গেল। সে যখন ওখানে পৌঁছালো তখন দেখে ইউজিন খুব সুন্দরভাবে ছোট ছোট বাচ্চাদের পড়াচ্ছিল। ক্লাস শেষের পরে সে তাকে তার ইন্ট্রো দিল। ইউজিন তাকে ওয়েলকাম করে এবং সেখান থেকে চলে যায়। সে ইউজিনের পেছন পেছন গেল যদি তার কোনো হেল্পের দরকার লাগে। ইউজিন সিঁড়িতে উঠতে যাবে এমন সময় ওইয়াং বলে উঠল, আপনার কি কোনো হেল্প লাগবে? ইউজিন কান প্রচুর পাতলা। সে বলল, আপনার গলাটা চেনা চেনা লাগছে না, মনে হচ্ছে আমরা আগের রেডিও স্টেশনে দেখা করেছি। ওইয়াং বলল, হ্যাঁ, আর স্কুলের অফিসের রাস্তাটা জিজ্ঞেস করলো। ইউজিন তাকে বলল, চলো আমার সাথে চলো, আমি তোমাকে নিয়ে যাচ্ছি। আর ইউজিন সিঁড়িতে উঠতে যাবে অনেকগুলো বাচ্চা সামনে এসে যায়। ওইয়াং ইউজিনের সামনে চলে আসে যাতে তার সাথে কোনো ধাক্কা না লাগে। ঠিক ওই সময় ওই মুহূর্তে সে তার অনেক কাছাকাছি চলে আসে। ইউজিন ক্লাস থেকে বেরিয়ে হাঁটতে লাগছিল। তারপর তারা দুজনে স্টাফ রুমে পৌঁছে যায় এবং সেখানে তারা দুজনের পরিচয় হয় এবং তারা ক্লাসে চলে যায়। স্কুল থেকে আসার পর ওইয়াং তার রুমমেটের সাথে শুধু ইউজিনের কথা বলতে থাকে। এর পরের দিন ওইয়াং স্কুলে হেড টিচারের জন্য অপেক্ষা করছিল। সে সময় সে একটা পিয়ানোর আওয়াজ শুনতে পায়। সে যখন মিউজিক রুমের দিকে যায় তখন সে দেখতে পায় পিয়ানোতে বসে আছে ইউজিন। সে কত সুন্দর পিয়ানো বাজায়। ওইয়াং চুপিসারে সেখানে দাঁড়িয়েছিল। ইউজিন বুঝতে পেরে যায় দরজার সামনে কেউ দাঁড়িয়ে আছে। সঙ্গে সঙ্গে পিয়ানোটা সে বন্ধ করে দেয় এবং তাকে সেখান থেকে চলে যেতে আবেদন জানায়। ওইয়াং সেখান থেকে বেরিয়ে আসার পর বলল, বাপরে বাপ, কি বদমেজাজি রে। পরের দিন যখন সে স্কুলে আসে তখন সে দেখলো অনেকগুলো বাচ্চা ছেলের সাথে ইউজিনের ধাক্কা লাগে, যার ফলে তার হাত থেকে বইগুলো পড়ে যায়। তখন ওইয়াং বইগুলোকে তোলার জন্য তার সামনে চলে আসে এবং ভুলবশত ইউজিনের গালে হাত দিয়ে দেয়। ওইয়াং তাকে তার বইগুলো হাতে দেয় এবং সে চলে যাওয়ার পরে সে শুধু তাকেই দেখতে থাকে এবং ওই খুশিতে সে যখন অফিসের দিকে যাচ্ছিল তখন একজন টিচার তাকে ক্লাস 3 পড়ানোর জন্য বলে এবং সে সেখানে চলে যায়। ইউজিন অফিসে তার কিছু জিনিস ভুলে গেছিল এবং সে সেটাকে নেওয়ার জন্য অফিসের দিকে আসছিল। তখন তার সাথে ওই টিচারের দেখা হয় এবং তাকে বলে, তোমার কিন্তু এখানে পার্মানেন্ট জব করে নেওয়া দরকার আছে। একটা সাবস্টিটিউট টিচারের ভূমিকায় সে এই স্কুলে এসেছিল কিছু মাসের জন্য। ইউজিন বলল, এখানে পড়াতে গেলে তো ইন্টার্ন পরীক্ষায় পাস করতে হবে। তখন টিচার বলল, ইন্টার্ন পরীক্ষা আগে ছিল না, ওটা কয়েক মাস ধরে এখানে চালু হয়েছে। ইউজিন তখন অফিসের দিকে যায়, তখন সে দেখতে পায় ওইয়াং কারোর সঙ্গে ফোনে কথা বলছে।
এই স্কুলে তাকে ভালোভাবে পড়াতে হবে যাতে ভালো মার্ক পাওয়া যায়। ওই ইয়াংয়ের কাছে মার্ক যেরকম জরুরি ছিল সেই রকম তার প্রায়োরিটিও ছিল। ইউজিন মনে মনে ভাবছিল ওই ইয়াং মনে হয় এখানে এসেছে শুধু মার্কের জন্য। সে যখন ওখান থেকে বেরিয়ে যাচ্ছিল তখন ওই ইয়াং তাকে বলল সে ওই ক্লাসে কিছু গানের প্র্যাকটিস করতে চায়। তুমি পিয়ানো বাজিয়ে আমাকে কি হেল্প করতে পারবে? কোনো কিছু না বলে ইউজিন সেখান থেকে চলে যায়। ওই ইয়াং বলে, বাপরে বাপ, কি ঘ্যাম দেখো। মনের দুঃখে সে যখন তার ক্লাসের দিকে যাচ্ছিল সে তখন দেখলো আগে থেকে ইউজিন ওখানে বসেছিল। ওই ইয়াং প্রচুর খুশি হয়ে যায়। টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার, এটা একটু গেয়ে শোনাও তো। এই কবিতাটা গানের আকারে শুনে ইউজিন পাগল হয়ে যায়। সে বলে, আমি তো মনে হয় গান ভুলেই যাব। না চেয়েও তাকে ওই গানের পিয়ানো বাজাতে হয়। ক্লাস শেষ হওয়ার পরে ওই ইউজিন ধন্যবাদ জানায়। তখন ইউজিন জানায়, এটা আমি তোমার জন্য করিনি, এটা আমার বাচ্চাদের জন্য করেছি, আর তোমার তো মার্কের প্রয়োজন। ইউজিন বলল, তুমি যাও, আমাকে এ নিয়ে কোনো বলার দরকার নেই, আর আমার এগুলো শোনারও দরকার নেই। ইউজিন তাকে বলল যে তোমাকে আমি একটা কথা বলে দিচ্ছি, ওই বাচ্চাগুলো সব অনাথ আশ্রম থেকে আসে এবং তুমি যদি ওদেরকে একটু ভালোবাসো তাহলে দেখবে ওরা নিজের ফ্যামিলির মনে করে তোমাকেও প্রচুর ভালোবাসবে। ওই ইয়াং সেখান থেকে চলে যায় এবং তাকে দেখতে থাকে। পরের সিনে আমরা দেখতে পাই সুচেন ওই এর ব্র্যান্ড ছেড়ে দেয়, কারণ সে ওই ইয়াং আর ওর মাঝে না আসে। আর ওই ইয়াং চাইছিল যাতে সুচেন ওইর মাঝে যেন না আসে। এদের মধ্যে যাই হোক না কেন এরা একে অপরের বন্ধু ছিল। পরের দিন ওই ইয়াংয়ের বাবা এক্সট্রা করে কিছু খাবার পাঠিয়ে দিয়েছিল স্কুলে সমস্ত স্টাফকে দেওয়ার জন্য, কিন্তু ইউজিন সেটাই ইগনোর করে চলে গেল। এখনও সেই ব্যাপারটা নিয়ে রেগেছিল। অন্যদিকে ক্লাসের একটা ছোট্ট সুন্দর মিষ্টি মেয়ে হাউই, সে ক্লাসে নিজেকে একা পেয়ে কাঁদতে লাগলো। ইউজিন তার কান্নার আওয়াজ পেয়ে তার ক্লাসে নিয়ে গেল, তাকে শান্ত করালো। ওই বাচ্চা মেয়েটা সে দেখতে পেত না, সে হাউইকে খুব ভালোবাসতো। ওই ইয়াং এটা দেখছিল আর সে মনে মনে তাকে ভালোবেসে ফেলেছিল। সে হাউইকে খুব ভালো করে নজর রাখবে এবং সেটা মার্কের জন্য করছে না। ইউজিন তার উপর বিশ্বাস করে। স্কুল থেকে যাওয়ার সময় সে এক্সট্রা খাবারগুলো যেটা তার বাবা পাঠিয়েছিল সেটাও সে সঙ্গে নিয়ে যায়। এদিকে তার ম্যানেজার ইউজিন ছাড়তে প্রতিদিন স্কুলে আসতো। ওই ইয়াং তাকে দেখে সবসময় ভাবতো সে আসলে ওই মেয়েটা কে যে সবসময় তার পাশে পাশে থাকে। এরপরে ইউজিনের নতুন গান আসে, সে ওই গানটা শুনতে লাগলো এবং মনে মনে ভাবতে লাগলো, আরে এই গানটা তো আমি স্কুলে শুনেছি যেখানে ইউজিন এই গানটা পিয়ানোতে বাজাচ্ছিল। সে মনে মনে ভাবতে লাগলো, আরে ইউজিন তো গায়ক নয়। সে প্রমাণ খুঁজতে লাগলো। সে মনে মনে ভাবতে লাগলো, আচ্ছা যেদিন আমি রেজিস্ট্রেশনে এসেছিলাম সেদিন তো ইউজিনকে নিচে দেখতে পাই। গানের আওয়াজ পুরোটাই ইউজিন, যেরকম কথা বলে সেরকমই লাগছিল, তার মানে ইউজিনই ওই গায়ক। ওই ইয়াংয়ের খুব সন্দেহ হচ্ছিল যে ইউজিন হচ্ছে ফেমাস সংরাইটার। অফিসেও গেলে সে সবসময় ইউজিনের কথা ভাবে। অফিসের কাজের পরে যখন স্কুলে ওয়েলফেয়ার রুমে যায় আর তখন ওখানে ইউজিনের সাথে তার দেখা হয়। হঠাৎ করে তাকে জিজ্ঞেস করলো, তুমি কি কাউকে ডেট করছো? এইটা জিজ্ঞেস করতে করতে সে তার কাছাকাছি আরও কাছাকাছি চলে এলো। ওই ইয়াং শুধু মনে মনে ভাবছিল ইউজিনের সাথে যে মেয়েটা আসে সে আসলে কে। ঠিক ওই সময় ওয়েলফেয়ার হোমের সদস্য ওখানে পৌঁছে যায় আর এই টপিকটা ওখানেই শেষ হয়ে যায়। ওখান থেকে বেরিয়ে যাওয়ার সময় ওয়েলফেয়ার হোম এর যে হেড তার সাথে ওই ইয়াং এবং ইউজিন কথা বলতে বলতে ওখান থেকে বেরিয়ে যায়।
ওই হোমের হেড তাকে বলে এখানে অনেক ছেলে আছে যারা জন্ম থেকে প্রতিবন্ধী, এছাড়াও এখানে অনেক অনাথ বাচ্চারাও আছে এবং আরও অনেক বাচ্চা আছে যাদের বাবা মা ইচ্ছে করে তাদেরকে ছেড়ে চলে গেছে। আর ওই কথাবার্তা শুনে ইউজিন অনেক বেশি দুঃখ পেয়ে যায়, কারণ তার সাথেও এরকম ঘটনা ঘটেছিল। ওয়াং তার মুডটাকে ঠিক করার জন্য এদিক ওদিক নানা রকমের হাসি ঠাট্টার মজা করছিল। এরপর ওয়াং তাকে হঠাৎ করে জিজ্ঞেস করে ফেলল যে তুমি কি ইউজিন? তখন ইউজিন সহজ সরল ছেলেটা যে কি বলবে সে ওখানে চুপচাপ বসে থাকে, আর ওয়াং তাকে পুরোপুরি ইউজিনের ব্যাপারে বলতে থাকে। কিন্তু ইউজিন তাকে বলে আমি তো তোমাকে চিনি না, এবং তারা দুজনে ওখানে অনেকক্ষণ ধরে বসে থাকলো। আর ঠিক ওখানেই সেই সময় চলে আসে সুচেন। সুচেন সে বোঝাতে চেয়েছিল যে তার সাথে তাদের ছেলেবেলার বন্ধু ওইয়ের কোনো সম্পর্ক নেই, এজন্য ইউজিনের হাতে হাতটা ধরে এক জায়গায় বসেছিল এবং বলে এ আমার বয়ফ্রেন্ড, আমরা ডেট করছি। এবং সে ইউজিনকে বলে প্লিজ 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 আমার সঙ্গে একটু নাটক করে দাও, আমার বন্ধুকে দেখাতে হবে যে আমি তোমাকে ভালোবাসি। কিন্তু ইউজিন প্রচুর গরম মেজাজের ছিল। সে ওয়াংয়ের হাতটা সরিয়ে বলল নিজের ব্যবহার ঠিক করো, কি করছো তুমি? ইউজিন তাকে ইগনোর করে চলে যাচ্ছিল, আর ওয়াং তাকে পেছন থেকে কন্টিনিউ ডাকতে ডাকতে যাচ্ছিল। রাস্তাতে যত লোক যাচ্ছিল তারা কিন্তু ইউজিনের ওপর খুব রেগে যাচ্ছিল। এরপরে ওয়াং তার নাটক শুরু করলো, তুমি এটা কি করে করতে পারো? আমি সব কিছু ছেড়ে তোমার কাছে চলে এসেছি, আর তোমার আর আমার বাচ্চার কোনো খেয়ালই নেই, আর আমি সকাল থেকে কিচ্ছু খাইনি। এরকম দেখে রাস্তার বাকি লোকেরা ইউজিনকে প্রচুর গালি দিতে থাকে। ওয়াং বলে তুমি নাটক বন্ধ করো, তুমি যা বলেছো আমি সেটা করব। তখন সে বলল ঠিক আছে তাহলে চলো KFC-তে আমরা যাই। তারা দুজনে খেতে গেল। এরপরে ইউজিন তাকে জিজ্ঞেস করে তুমি কেন কাঁদছিলে? তখন ওয়াং বলে আরে আমি তো এমনি নাটক করছিলাম। তখন ইউজিন তাকে বলে ঠিক আছে তুমি সত্যি কথা বলো তো তুমি কেন কাঁদছিলে? তখন সে বলল তার ছোটবেলার বন্ধু সুচেনের কথা খুলে বলল এবং সে কিছুটা ইমোশনাল হয়ে গেল। তার রুমালটা তাকে দিল তার চোখের জল মোছার জন্য। আর ঠিক ওই সময় ইউজিনের মোবাইলে তার ম্যানেজারের কল আসে এবং সে ইউজিনকে নিয়ে যাওয়ার জন্য আসে। তার ম্যানেজার কাকে একটা ফোন করে বলছে ইউজিন কোনোদিন ভিড়ভাট্টার জায়গায় যেতে পছন্দ করে না, তাহলে আজকে গেল কি করে? ওই মেয়েটার সাথে নিশ্চয়ই কোনো কিছু আছে। এদিকে ইউজিন সকালবেলার ঘটে যাওয়া তাদের দুজনের নাটকের কথা ভাবছে আর মনে মনে হেসে যাচ্ছে, আর ওদিকে ওয়াং ইউজিনের রুমাল দেখে মনে মনে হেসে যাচ্ছে। পরের দিন স্কুলে হাউয়ের জন্মদিন, সেটা আজ ওয়াং জানতে পারল। জন্মদিনের সেলিব্রেশন এখানেই হবে। সে ইউজিনকে জিজ্ঞেস করে সে কি তার সাথে জন্মদিনের সেলিব্রেশন করতে যাবে। ইউজিন বলে আমি খুব ব্যস্ত, আমি একটা কনসার্টে যাব। কিছুক্ষণ পর যখন ওয়াং স্টাফ রুমে জল নেওয়ার জন্য এলো, আর সেই সময় ইউজিনের সাথে ওয়ানের ধাক্কা লাগে। ওয়ানের হাতে থাকা জলের গ্লাসটা ইউজিনের হাতে পড়ে যায়, আর ওই জলটা একটু গরম ছিল যার জন্য ইউজিনের হাতটা জ্বলে যায়। ওয়ান ছুটে গিয়ে একটা অ্যালোভেরা তুলে নিয়ে এলো, তার হাতে লাগিয়ে দেয়। ইউজিন জীবনে প্রথমবার অ্যালোভেরার গন্ধ নিল এবং সেটা ছুঁয়ে এসে অনুভব করলো কীরকম গাছটা। সে ম্যানেজারকে বলল আমাকে একটা অ্যালোভেরার গাছ এনে দাও, আমি ওটা বাড়িতে লাগাবো। ক্লাসের ভেতরে মন খারাপ করে বসে থাকতে দেখে হাউইকে ওয়াং তখন তার জন্য খাবার দাবার নিয়ে আসে। ওয়াং যখন ওই খাবারগুলো ওই বাচ্চা মেয়েটাকে দিতে যাবে তখন ইউজিন সেখানে চলে আসে। সে ওয়াংকে বলে তোমার ওই বাচ্চা মেয়েটার কাছাকাছি যাওয়ার কোনো দরকার নেই, তোমার সিম্প্যাথি তার কোনো কাজে লাগবে না।
ইউজিন চায় নর্মাল লোকেদের সাথে যেভাবে ব্যবহার করা উচিত ওই বাচ্চা মেয়েটার সাথেও সেভাবে ব্যবহার করা উচিত, নাকি সে অন্ধ বলে তার সাথে একটু সহানুভূতি দেখানোর দরকার। তখন ইউজিন বলল, বাদ দাও সব কথা, তুমি তো কিছুই জানো না। তখন ওইয়াং বলল, আমি কিছুই জানি না, তাহলে তুমি জানো কি করে? তখন ইউজিন বলল, ওই বাচ্চাদের মতো আমিও অনাথ, আমিও এখানে পড়াশোনা করে বড় হয়েছি, অতএব আমি জানি কি তুমি জানো সেটা তো আমার থেকে ভালো কে আর জানবে। ওইয়াং নিজে নিজে প্রচুর দুঃখ পায়। সে মনে মনে বলতে থাকে যে কেন আমি ইউজিনের এই সব কথা জিজ্ঞেস করলাম, সে কতটা দুঃখ পেয়েছে। এদিকে ইউজিন রাত্রিবেলা শুতে শুতে হঠাৎ তার স্বপ্নে আসে তার মা তাকে ওয়েলফেয়ার হোমে ছাড়তে এসেছিল। তার মার কাছে এত পয়সা ছিল না যে সে ইউজিনের চোখের ট্রিটমেন্টটা করতে পারে, এবং তার মা যখন তাকে ওই হোমে ছেড়ে বাড়ি যাচ্ছিল, রাস্তাতে তার মায়ের গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে গেছিল এবং সেখানে তার মা মারা যায়। ওই হোমে যে লাস্ট ওয়ার্ডেন ছিল সে ইউজিনকে পিয়ানো বাজানোর জন্য বলে, আর সে তবে থেকে ইউজিন পিয়ানো বাজাচ্ছে আজ অবধি। ঘুমের মধ্যে প্রায় এই স্বপ্নটা দেখতে পায় এবং ঘুমের ঘোরে সে ভয় পেয়ে যায়। পরের দিন ওইয়াং ক্লাস শেষের পরে স্টাফ রুমের দিকে যখন আসে তখন দেখে ইউজিন আগে থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে, আর ঠিক ওই সময় বৃষ্টি শুরু হয়ে গেল। তখন ওইয়াং ছাতা নিয়ে বাইরে বেরিয়ে গেল, যদি বৃষ্টিতে ইউজিন ভিজে না যায়। ওইয়াং তখন দেখলো ইউজিন একটা গাছের নিচে দাঁড়িয়ে আছে। সে তখন ছাতা নিয়ে তার কাছে গেল এবং ছাতা নিয়ে তার মাথার ওপরে রাখলো এবং তার রুমালটাও তাকে দিল। যে গাছটার নিচে দাঁড়িয়েছিল ওই গাছটার ডিটেলস সম্বন্ধে জানতে চেয়েছিল ইউজিন। তখন ওইয়াং সেই গাছের একটা পাতা ছিঁড়ে ইউজিনকে দেয় এবং ওই গাছটার সম্বন্ধে যাবতীয় সব কিছু বলতে থাকে। ইউজিন জীবনে কারুর সঙ্গে এত কথা বলেনি। এরপরে তার ম্যানেজার সেখানে চলে আসে এবং ওই পাতাটা নিয়ে ইউজিন বাড়ি চলে যায়। এরপরে ওইয়াং বাড়ি চলে যায়। সে যেরকম সেরকম করে ইউজিনের ফোন নাম্বারটা জোগাড় করে নিয়ে আসে। তখন তার বন্ধু বলে, তুমি যখন ফোন নাম্বারটা নিয়ে চলে এসেছো তাহলে একবার ইউজিনকে ফোন করে দেখো। ওইয়াং মনে মনে এটা বলতে লাগলো, এত বদমেজাজি, এত রাগী, আমার তো মনে হয় না সে কোনোদিন আমাকে প্রপোজ করবে। তার থেকে ভালো আমি বরং ওকে আগে প্রপোজ করি। ওইয়ান ইউজিনকে ফোন করে বলে, তোমার নাম কি ইউজিন? ইউজিন তো কিছুক্ষণ কথাই বলল না। তারপরে কিছুক্ষণ পর বলল, এই সব যদি তুমি করো তাহলে ফোন রেখে দাও। এই কথাগুলো শুনে ওইয়ান একদম শিওর হয়ে গেল যে সে ইউজিন। ওইয়াং তারপরে তাকে বলে সরি এবং ফোনে ইউজিনের ব্যাপারে ভালো ভালো কথা বলতে শুরু করলো। সে ইউজিনকে বলল তার ছোটোবেলার বন্ধুর বাবা মা ছোটোবেলাতে মারা যায়। সে নিজেকে ঠিক রাখার জন্য ইউজিনের গান শুনতে থাকে। ওই গানগুলো তাকে অনেক সাহস দিয়েছিল। সে ইউজিনকে বলল, আমার বন্ধু যদি কখনো সুযোগ পায় আপনার সঙ্গে দেখা করে আপনাকে ধন্যবাদ জানাবে। সে ইনডাইরেক্টলি ইউজিনকে ধন্যবাদ জানাতে চেয়েছিল। কথা শেষ হওয়ার পরে ওইয়ান এর কথাগুলো ইউজিনের খুব ভালো লাগলো। অবশ্য ইউজিন কিন্তু জেনে গেছিল যে ওইয়ান আমার ব্যাপারে সব কিছুই জানে। তখন তার ম্যানেজার বলল, এবারে আমরা কি করব? সে যদি এই কথাটা পাবলিকের সামনে বলে দেয়? ইউজিন বলল, কোনো চিন্তা করার দরকার নেই, ওটা কোনো দিন করবে না। এরপরে হাউইর জন্মদিন এলো। ওইয়ান তার জন্য কেক নিয়ে এলো। একটা রুমের ভেতরে ইউজিন আর হাউইর জন্মদিন সেলিব্রেট করছিল। তখন ইউজিন হঠাৎ করে বলে বসলো, আমার মিষ্টি খুব একটা পছন্দ নয়। ওইয়ান তাকে একটা কেকের টুকরো দিল। ইউজিন ওটা খেয়ে নিল। ওইয়ান ইউজিনকে বলল, আমি কি তোমাকে একটা প্রশ্ন করতে পারি? তার পরিবর্তে তুমিও আমাকে একটা প্রশ্ন করতে পারো। সে ইউজিনকে জিজ্ঞেস করলো, যে মেয়েটা তোমাকে সবসময় ছাড়তে আসে ও নিতে আসে সে কি তোমার গার্লফ্রেন্ড?
তখন ইউজিন বলে, না, ও আমার গার্লফ্রেন্ড নয়। ওইয়ান খুব আনন্দ পায় এবং সে নাচতে থাকে। ওইয়ান তখন বলে, ঠিক আছে, এবারে তুমি আমাকে একটা প্রশ্ন জিজ্ঞেস করো। ইউজিন বলল, অন্য কোনো দিন তোমাকে জিজ্ঞেস করব। এরপরে ওইয়ান পৌঁছে যায় ওইর কাছে এবং তাকে বলে, আমার তোমার উপরে শুধু অ্যাট্রাকশান ছিল, কোনো ভালোবাসা ছিল না। তুমি তাড়াতাড়ি সুচেনের কাছে যাও, গিয়ে তাকে প্রপোজ করো। ওয়াং এর কথা শুনে খুবই আনন্দ পায় এবং সে তাড়াতাড়ি ছুটে সুচেনের কাছে চলে যায়। ওইয়ান স্কুলে ইউজিনকে বলে যে হাউইকে একটা ফ্যামিলি অ্যাডাপ্ট করার জন্য এখানে এসেছে। ওইয়াং বলতে লাগলো এবার সে একটা ফ্যামিলি পাবে, কিন্তু ইউজিন এ কথাটা শুনে একটুও খুশি হয়নি, তার মনটা উদাস ছিল। ইউজিন ওয়াংকে বলল, হাউইকে নিয়ে যাওয়ার পরে তাকে যদি আবার ছেড়ে দেয় তাহলে ওইটুকু বাচ্চা মেয়েটার মনের অবস্থা কি হবে? তুমি কোনোদিন ভেবেছো? ইউজিন কোনো রকম ভাবে চাইছিল না যে সে কোনো রকমভাবে মানসিক দুঃখ পাক এবং সে রেগে সেখান থেকে চলে যায়। হাউইর অ্যাডপশান ইউজিনের একদম পছন্দ ছিল না। হাউইর কথা মতো ওইয়ান গান প্র্যাকটিস করার জন্য ওয়েলফেয়ার হোমে চলে এলো। সেখানে হাউই এবং ওইয়াংকে দেখে তার মেজাজটা আরও ঠান্ডা হয়ে গেল। ওয়েলফেয়ার হোম থেকে বেরোনোর সময় ইউজিন তার ম্যানেজারের অপেক্ষা করছিল, আর সেই সময় প্রচুর বৃষ্টি হচ্ছিল। ওইয়াং ইউজিনকে স্টোরে গিয়ে একটা নতুন ছাতা কিনে আনার কথা বলল। তারা দোকানে চলে গেল। যেহেতু ইউজিন ভিজে গেছিল সেই জন্য ওইয়াং তার জন্য একটা তোয়ালে কিনে নিয়ে এলো। ঠিক ওই সময় তার ম্যানেজার পৌঁছে গেল। ইউজিন ওখান থেকে চলে যাওয়ার পরে ওইয়ান নিজের মনে মনে হাসতে লাগলো এবং লজ্জায় লাল হয়ে গেল। পরের দিন হাউইর অ্যাডপশন ফাংশন ছিল। স্টেজে হাউই স্বাভাবিক গান গাইছিল, কিন্তু লোকজন তাকে সাবাসি দেওয়ার বদলে তার যে প্রতিবন্ধকতা সেটা বলতে লাগলো। এইসব ইউজিনের কোনো মতে ভালো লাগে না। সে সেখান থেকে উঠে চলে যায়। ওইয়ান তার কাছে যায় এবং তাকে সরি বলে। সে ভেবেছিল এই ইভেন্টটা খুবই ভালো হবে, কিন্তু এরকম কিছু হলো না। ইউজিন তাকে বলল সে যখন ছোট ছিল তখন সেও এরকম স্টেজে পারফর্ম করেছিল। এমন নয় যে সবাই খুব খারাপ, কিন্তু কিছু কিছু মানুষ আছে যারা সবসময় প্রতিবন্ধী লোকেদের ভালো করার বদলে সে যে প্রতিবন্ধী সেটা বারবার বলতে থাকে। এর ফলে তাদের মনের উপর যে কী প্রভাব পড়ে তার কি কখনো ভেবে দেখেছে? আমার মনে হয় এটা আমাদের কোনো দিন পিছু ছাড়বে না। আমাদের কারো সিম্প্যাথির প্রয়োজন নেই। ইউজিনের এই কথাগুলো শুনে ওইয়ানের খুবই খারাপ লাগে। ওইয়ান তার কষ্টটা বোঝে। হাউইকে যে অ্যাডপ্ট করবে সে কথা ভাবতে ভাবতে তারা দুজনে প্রায় একসাথে এক জায়গায় আসতো। ওইয়ান তার সাথে অনেক কথা বলতো এবং ইউজিন সেটা ভালো লাগতো। একদিন ইউজিন ওইয়ানকে একটা প্রশ্ন করলো, তুমি কি আমাকে পছন্দ করো? ওইয়ান বলল, হ্যাঁ আমি করি। ইউজিন ওইয়ানকে জিজ্ঞেস করলো, তুমি আমার মধ্যে এমন কি দেখলে যাতে তুমি আমাকে পছন্দ করতে লাগলে? ওইয়ান তার উত্তর দিতে পারল না এবং এর ফলে ইউজিন সেখান থেকে রেগে চলে গেল। ওইয়ান ভেবেছিল যে ইউজিনকে পরের দিন কোনো না কোনো প্রকারে সে পটিয়ে নেবে, কিন্তু পরের দিন ইউজিনের ওই স্কুলে লাস্ট দিন ছিল। ওইয়ান তার কাজের জন্য ওই দিন স্কুলে আসতে পারেনি। এরপরে সে যখন স্কুলে এলো তখন দেখতে পেল ইউজিন ছিল না। ওইয়ান ইউজিনকে অনেক ফোন করলো কিন্তু কোনো উত্তর দিল না। কিন্তু ইউজিন ওইয়ানের রেডিও শো প্রতিদিন শুনতো এবং সে তাকে যে একটা গাছের পাতা দিয়েছিল সেটা সে প্রতিদিন বালিশের তলায় রেখে ঘুমোতো। একে অফিসের প্রচণ্ড চাপ, তারপর ভালোবাসার গল্প, এইসব ভাবতে ভাবতে ওইয়ান প্রচণ্ড অসুস্থ হয়ে পড়ল। আর ওই সময় ইউজিন রেডিও শুনছিল। সেই সময় রেডিওতে ওইয়ানের লেখা একটা চিঠি পড়ে শোনানো হলো। সে বলে, আমি জানি না আমি কেন ইউজিনকে ভালোবাসি। সে না হ্যান্ডসাম না গুড লুকিং, কিন্তু যখনই আমি তাকে আমার চোখের সামনে দেখি তখনই শুধু তার কথাই আমি ভাবতে থাকি। ইউজিন তার নিজের ভুল বুঝতে পারে ওইয়ানকে কল করতে থাকে।
পরে সে জানতে পারলো যে ওইয়ান প্রচুর অসুস্থ, সেজন্য সে তার বাড়ি থেকে সঙ্গে সঙ্গে তার ম্যানেজার শালুকে নিয়ে ওইয়ানের বাড়িতে এসে উপস্থিত এবং সে তাকে কোনো রকমভাবে ম্যানেজ করে হসপিটালে নিয়ে যায়। ওইয়ান তাকে রাস্তা বলতে বলতে যাচ্ছিল এবং সে তাকে কোলে তুলে নিয়ে হসপিটালের দিকে গেল। হসপিটাল থেকে তাকে সুস্থ করার পর সে ওইয়ানকে তার নিজের বাড়িতে নিয়ে এলো এবং তার ম্যানেজার শালুকে কয়েকদিন তার বাড়িতে না আসার জন্য অনুরোধ জানালো। যখন ইউজিনের বাড়িতে ওইয়ান ছিল তখন ইউজিন কেমন থাকে সেগুলো সে জেনে গেছিল। সে রাত্রিবেলা বই পড়ে, যেগুলো স্পেশালি তাদের জন্য বানানো হতো। সে তার রান্নাঘরে অ্যালোভেরার গাছ রেখেছিল। ওইয়ান প্রচুর লক্ষ্য নজর রাখত এবং তাকে প্রচুর পরিমাণে কেয়ার করত। ইউজিন তো জীবনে প্রথমবার ওইয়ানের জন্য রান্না শিখে রান্না করলো। রান্নাটা দেখার মতো ছিল, একটু পুড়ে গেছিল, জ্বলে গেছিল, ঝাল হয়ে গেছিল, কিন্তু তার যে প্রচেষ্টা সেটা কাজে দিয়েছিল। ইউজিনের রেগে যাওয়ার ব্যাপারটা নিয়ে ওইয়ানকে বলে আমাকে ক্ষমা করে দাও। তাকে ক্ষমা করে দিল। পরের দিন যখন তার ম্যানেজার শালু বাড়িতে এলো তখন ইউজিন ওইয়ানকে বলল ও আমার বোন হয়, তাকে দেখাশোনা করার জন্য এখানে থাকতো। শালু তাদের দুজনের জন্য খুবই খুশি হয়। এরপরে ওইয়ান তার অর্ধেক আসবাবপত্র নিয়ে ইউজিনের বাড়িতে চলে আসে এবং সেখানে সে থাকে। এরপর তারা দুজনে একটা সিনেমা দেখার জন্য হলে যায়, কিন্তু ইউজিন হলে আগে থেকে সমস্ত টিকিট বুক করে রেখেছিল। সে দেখতে পায় না, কিন্তু ওইয়ান তাকে পুরো সিনেমাটা এক্সপ্লেন করতে থাকে। থিয়েটার থেকে বেরোনোর পর তারা দুজনে মেট্রোতে করে ঘুরতে যাবে। সেই সময় তাদের দুজনের হাত ভিড়ের চাপে একে অপরের থেকে ছেড়ে যায়। ওইয়ান ওই ট্রেনে থেকে নামতে যাবে, তার আগে ট্রেনের দরজা বন্ধ হয়ে যায় এবং ট্রেন চলতে শুরু করে। পরের স্টেশনে ওইয়ান ওখান থেকে একদম ছুটে সোজা ইউজিনের কাছে চলে আসে এবং তাকে জড়িয়ে ধরে। যদি কোনো দিন আমরা হারিয়ে যাই তাহলে আমি ওই জায়গায় তোমার জন্য অপেক্ষা করব। তাদের দুজনের মধ্যে ভালোবাসা খুব সুন্দরভাবে চলছিল। হঠাৎ করে একদিন ইউজিনকে তার ছোটোবেলার স্মৃতির সম্বন্ধে জিজ্ঞেস করতে থাকে। ইউজিন বলে 6 বছর বয়স অবধি সে অনাথ আশ্রমে ছিল। এই টপিকটা সে আর কন্টিনিউ করতে পারলো না এবং সে চাইলো না যে এরপরে সে কিছু আর বলুক। ওইয়ান ইউজিনকে বলে যে তোমার চোখের কি কোনো ওষুধ নেই? তোমার চোখ কি কোনো দিন ভালো হবে না? ইউজিন বলল আছে, কিন্তু সেটা খুব কম। ওইয়ান ইউজিনের হাতটা তার মুখের ওপর বুলিয়ে সে তাকে ফিল করাতে চাইলো যে সে কতটা সুন্দর। পরের দিন ওইয়ানের স্কুলে লাস্ট দিন। সে ইউজিনের সাথে একসাথে দাঁড়িয়ে অনেকগুলো ছবি তুলে। পরের দিন ওইয়ানের মা কখনো তাকে কখনো তার রুমমেটকে কল করতে থাকে। তার মা বলে এই মেয়েটা সত্যি একদম বাড়ি আসতে চায় না, তার মনে যে কী চলছে কিছুই তো বুঝতে পারি না। তার মা তার জন্য খুবই চিন্তা করে। তার মা মনে মনে ভাবতে লাগলো আসলে ব্যাপারটা কি। তার কিছুদিন পরে ওইয়ান তার মাকে বলল আমি একটা ছেলেকে ভালোবাসি। এরপরে মা বাবাদের যা কর্তব্য সেটা শুরু হলো। তার মা ওইয়ানকে জিজ্ঞেস করতে লাগলো কে সেই ছেলেটা, কি করে, কত দূর পড়াশোনা, কি তার বংশ পরিচয় আছে, তার বাবা মা কি করে, সে কোথায় থাকে, কত টাকা কামায়, তুমি কোথায় তার সঙ্গে দেখা করেছো, তাকে আমার সাথে কবে দেখা করাবে, তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কি। এরপরে ওইয়াং যখন বলল যে ও দেখতে পায় না এবং সে অনাথ আশ্রমে বড় হয়েছে, সঙ্গে সঙ্গে তার মা পরের দিন তার রুমে উপস্থিত। তারপর তার মা ওইয়ানের সমস্ত জিনিসপত্র গুছোতে শুরু করলো। ওইয়াং মাকে বলল আমাকে ছেড়ে দাও, আমি এগুলো সব হ্যান্ডেল করে নেব এবং আমি আমার জীবনে খুবই ভালো থাকব। কিন্তু তার মা কোনো কথা শুনলো না। তার মাকে বোঝানোর চক্করে তার মায়ের সঙ্গে ঝগড়া হয়ে যায়, কিন্তু রাত্রিবেলা আবার তার মাকে শুয়ে শুয়ে বোঝাতে চেষ্টা করে। তার মা পরের দিন তার রুম থেকে বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে যায় এবং তাকে যাওয়ার সময় বলে এই রাস্তাটা তুমি নিয়েছো, এই রাস্তাতে যদি কোনো দিন কোনো প্রবলেম হয় তার জন্য কিন্তু একমাত্র তুমিই দায়ী, তুমি অন্য কাউকে আর দোষ দিতে পারবে না, বুঝলে।
ওইয়ানের মা ওইয়ানকে ক্লিয়ার ওয়ার্নিং দিয়ে বাড়ি চলে যায়। তার মায়ের চলে যাওয়ার পরে সন্ধেবেলায় যখন সে ইউজিনের বাড়িতে আসে তখন তার ম্যানেজার শালু তাকে বলে আজকে ইউজিনের জন্মদিন ছিল, তবে সে জন্মদিন কোনোদিনই পালন করতো না। ওইয়ান হোস্টেল থেকে পাকাপাকিভাবে সমস্ত ব্যাগপত্র গুছিয়ে নিয়ে ইউজিনের বাড়িতে চলে আসে। এরপর তারা দুজনে ডিনারে যায় এবং ওইয়ান ইউজিনকে বলে তুমি একটা ভালো গান লেখো, কারণ অনেক দিন হয়ে গেছে সে গান লেখেনি। তার ফ্যানেরা তার জন্য অপেক্ষা করছে নতুন গান শোনার জন্য। ওইয়ান দেখে ইউজিনের হাতে যে ঘড়িটা ছিল সেটা খারাপ হয়ে গেছে। ওইয়ান তখন ইউজিনকে আগের ঘড়ির মতো একটা ঘড়ি গিফট করলো। ওইয়ান যখন তার বাড়িতে এসে নিজের জিনিসপত্র গোছাচ্ছিল তখন সে একটা ছবি দেখতে পায়। আচ্ছা, এই ছবিটা কোথায় রাখবো? আমি দেখতে পাচ্ছি এই ছবিতে অনেক লোক আছে, অথচ ইউজিন এই ছবির ব্যাপারে কোনো কিছুই জানে না। এই ছবিতে কে কে আছে সেটা ইউজিনকে জিজ্ঞেস করলো। তখন ওইয়ান বলল এই ছবিতে তুমি, তোমার সৎ মা, তোমার বাবা এবং তোমার বোন শালু আছে। আর ঠিক সেই সময় শালু ওখানে চলে আসে। সে শালুর ওপরে প্রচুর রেগে যায়। সে শালুকে বলে আমাকে না জিজ্ঞেস করে কেন তুমি এই ছবিটা এখানে রেখেছো? এটা তার ফ্যামিলি পিকচার ছিল। ইউজিন তার বাবার ওপরে খুব রেগেছিল, কারণ তার বাবা তার মাকে ছেড়ে অন্য একজনকে বিয়ে করে নিয়েছিল, আর শালু ছিল তার সৎ মায়ের মেয়ে। তার বাবার সম্পত্তির একমাত্র মালিক হচ্ছে শালু। শালুকে তার বাবা অনেকবার বাড়ি ফিরে আসার জন্য বলে, কিন্তু শালু যায় না। সে তার বাবাকে কোনো মতে ক্ষমা করতে পারছিল না এবং সে বলেছিল যে তোমার কোনো কিছু দরকার নেই, তোমার বিজনেস, তোমার সম্পত্তির কিছুই আমার লাগবে না। শালুর বাবার শরীর এখন প্রায় দিনই খারাপ থাকতো। শালুর বোন শালুকে বলে তুমি ইউজিনকে কোনো রকমভাবে মানিয়ে বাবার কাছে নিয়ে আসো, কারণ বাবার প্রচুর শরীর অসুস্থ থাকে। বাবা তার লাস্ট জীবনটা ছেলের সাথে কাটাতে চান। শালু বলে আমি কতবার চেষ্টা করেছি কিন্তু কোনো রকমভাবে ইউজিনকে ওখানে নিয়ে আসতে পারছি না। এরপরে আমরা দেখতে পাই ওইয়ানের মা বাড়ি ফিরে আসে। ওইয়ানের কথা তার বাবাকে বলে, আর হঠাৎ করে তার বাবার শরীর খারাপ হয়ে যায় এবং প্রচণ্ড ক্রিটিক্যাল হয়ে যায়। ওইয়ানের মা তার বাবার ব্যাপারে ওইয়ানকে কিছুই বলে না। ইউজিন আসলে কে সেটা সে শালুর মাধ্যমে জানতে পারে। সে ইউজিনকে জিজ্ঞেস করে তুমি কেন আমাকে এসব আগে বলনি। এ ব্যাপার নিয়ে তাদের দুজনের মধ্যে প্রচুর ঝগড়া হয়ে যায় এবং তার ব্যাগপত্র গুছিয়ে নিয়ে ইউজিনের বাড়ি থেকে সে তার হোস্টেল রুমে চলে আসে। কিন্তু তার মোবাইলটা ইউজিনের ঘরে থেকে যায়। রুমে আসার পর সে তার রুমমেটের সঙ্গে পুরো ঘটনাটা শেয়ার করতে থাকে। রুমমেটের সাথে আজ অবধি যা হয়েছে সব কিছু শেয়ার করেছে, আর রুমমেট তাকে বলল তুমি তার সাথে কথা বলো এবং তোমাদের ভেতরে যা ঝগড়াঝাটি আছে তা তোমরা সব নিজেরাই ঠিক করে নাও। এরপরে আমরা দেখতে পাই ইউজিন খুবই চিন্তায় বসে আছে। হঠাৎ দেখেই ওইয়ানের মোবাইলে একটা ফোন আসে। ওটা আর কারুর ফোন নয়, তার মায়ের ফোন ছিল। ভুলবশত হঠাৎ সে ফোনটা তুলে নিয়েছিল। তার মা ইউজিনকে অনেক বকেছিল। ইউজিন আর ওইয়ানের ঝগড়ার পরে তারা দুজনে অনেক দিন একে অপরের সঙ্গে দেখা করেনি, কিন্তু তারা মনে মনে একে অপরকে প্রচুর ভালোবাসতো এবং সবসময় তারা নিজেদের কথা চিন্তা করত। হঠাৎ করে একদিন ইউজিনকে রেডিও স্টেশনে ইন্টারভিউর জন্য ডাকা হলো। ইউজিন পৌঁছে গেল আর সেখানে সে ওইয়ানকে দেখতে পেল তার কলিগের সঙ্গে কথা বলছে। সেটা দেখা মাত্র ইউজিন প্রচুর জেলাসি ফিল হচ্ছিল। এরপর তাদের দুজনের মধ্যে আগের মতো আবার সব কিছু ঠিক হয়ে গেল। অন্যদিকে সুচেন আর ওহির প্যাচ আপ হয়ে গেল, কিন্তু সুচেন অন্য কোনো জায়গাতে চাকরি ঠিক হয়ে গেছিল। সে গান জানতো না, কিন্তু সে চাইতো যে তার কেরিয়ারের একটা চাকরি হোক যেটা পার্মানেন্ট। এরপরে তাদের টিমটা আবার থেমে গেল। ইউজিন ওইয়ানকে একটা ঘড়ি গিফট করেছিল আর ওইয়ান ইউজিনকে একটা রেকর্ডার গিফট করেছিল। ইউজিনের ফেভারিট যে গল্প আছে সেটাকে ওইয়ান পড়ে রেকর্ড করে রেখেছিল যাতে ইউজিন সেটাকে আরাম করে শুনতে পারে। ওইয়ানের কলেজের লাস্ট দিন ছিল, যেখান থেকে গ্র্যাজুয়েট হয়ে সে বেরিয়ে আসছিল এবং পার্টি চলছিল। তাকে সম্বর্ধনা জানানোর জন্য ইউজিন ফুল নিয়ে এসেছিল। তারা দুজনে ছবি তুলল এবং তারা দুজনে খুব এনজয় করলো। কিছুক্ষণ পরে শালু দুজনকে বলল যে তার বাবার শরীর প্রচুর খারাপ।
ওনার লিভার ট্রান্সফারের জন্য ডোনার পাওয়া যাচ্ছে না। ইউজিন ওইয়ানের সাথে এই কথাগুলো শেয়ার করছিল এবং ওইয়ান ইউজিনকে জড়িয়ে ধরে আগের সমস্ত কথা ভোলার জন্য বলেছিল, কারণ এটাই তাদের একমাত্র রাস্তা ছিল যে নিজেদের জীবনটাকে আনন্দের সাথে বাঁচাতে পারে। ওইয়ান যখন অফিসে থাকতো তখন তার বাড়ির কাছে থাকা একজন আঙ্কেলের সাথে তার দেখা হয়। সে তাকে তার বাবার কী রকম আছে সেটা জানতে চায়। তার বাবা যে অসুস্থ সেটা সে আঙ্কেলের কাছে জানতে পেরে সে খুব দুঃখ পায় এবং সে তার মাকে ফোন করতে থাকে। এরপর সে ইউজিনের বাড়িতে আসে এবং তার জিনিসপত্র গুছিয়ে নেয় সে বাড়ি যাবে বলে। ওইয়ান আসার আগে তার বাড়িতে তার সৎমা এসেছিল এবং দ্বিতীয়বার তার বাবার সাথে দেখা করার জন্য তার মা তাকে ডেকে পাঠিয়েছিল। আর এই ব্যাপার নিয়ে ইউজিনের মাথায় অলরেডি খারাপ ছিল। তারপরে ওইয়ানকে ব্যাগ গোছাতে দেখে তার মাথা আরও খারাপ হয়ে যায়। ওইয়ানকে কিছু বলতে যাবে তার আগে সে ওইয়ানকে খারাপ ভেবে ফেলে, কারণ ওইয়ানের মার মতে তাদের দুজনকে একসাথে থাকা উচিত নয়। ইউজিন ভেবেছিল ওইয়ান মনে হয় তাকে সারা জীবনের জন্য ছেড়ে চলে যাচ্ছে, কারণ সে অন্ধ ছিল। সে ওইয়ানকে ওখান থেকে না যাওয়ার জন্য বলে এবং আরও বলে, আজকে যদি তুমি এখান থেকে চলে যাও তাহলে কোনো দিন আর আমার কাছে ফিরে আসবে না। ওইয়ান প্রচণ্ড রেগে যায় এবং সে বলে সে যখন আবার ফিরে আসবে সে যেন ম্যারেজ রেজিস্ট্রারের কাছে গিয়ে তাদের দুজনের বিয়ের রেজিস্ট্রিটা করে আসবে। কিন্তু ইউজিন কখনো চাইছিল না যে সে যাক এবং সে তার নিজের জিদ ধরে বসেছিল। আর ওইয়ান ওখান থেকে চলে গেল এবং সে হসপিটালে এসে তার বাবার সাথে দেখা করলো। ওইয়ান তার বাবাকে ইউজিনের ব্যাপারে বলল এবং বলল সে চোখে দেখতে পায় না এবং তার ফ্যামিলিটা ছিল খুব জটিল। ওইয়ানের বাবা কিন্তু খুব ফ্রেন্ডলি ছিল। তার বাবা বলল, তুমি কি সেই ছেলেটাকে ভালোবাসো? যদি তুমি ভালোবাসো তাহলে সেটাই হবে। এখানে দেখার বিষয় হলো যে তুমি তাকে ভালোবাসো কি না। সে ফিজিক্যালি কেমন, তার ফ্যামিলি কেমন, সেটা এখানে কোনো কিছু ম্যাটার করে না। এরপর শালু ইউজিনের কাছে আসে এবং তাকে ওইয়ানকে ফোন করার জন্য বলে, কিন্তু ইউজিন তার সঙ্গে কথা বলার জন্য রাজি হচ্ছিল না, কারণ ইউজিন চাইছিল না যাতে ওইয়ান তার মায়ের সঙ্গে আবার তাদের নিয়ে কোনো ব্যাপারে ঝগড়া করে। ওইয়ান তার বাবার খুব সেবা করতে লাগলো। তার বাবাকে সে বলে খুব তাড়াতাড়ি রেডিও জকি হয়ে যাবে। তার বাবা বলে, যখনই রেডিওতে তুমি বলবে তখন তোমার ব্রডকাস্ট আমি প্রথম শুনবো। দিন চলে যায় আর ওখানে ইউজিনের বাবার শরীর আরও খারাপ হতে থাকে। একটা সময় এমন আসে যেখানে ইউজিন ভাবতে থাকে তার বাবা মনে হয় আর বাঁচবে না। তখন হঠাৎ করে তার মায়ের স্মৃতিটা তার মনে পড়ে যায়, যখন তার মায়ের অ্যাক্সিডেন্ট হয়েছিল এবং তার মা যখন মারা গেছিল। এটা ভাবতে ভাবতে সে ওখানেই অজ্ঞান হয়ে পড়ে। শালু ওইয়ানকে এই কথাটা বলে, তখন ওইয়ান ছুটতে ছুটতে হসপিটাল থেকে ইউজিনের বাড়িতে চলে আসে। কিন্তু ওই সময় ইউজিন এবং তার সৎ মা একসঙ্গে কথা বলছিল। ইউজিন বলে, ওইয়ানের জন্য আমি আমার আগের জীবনটাকে ভোলার চেষ্টা করেছি। আমার এখন মনে হয় আমি আমার বাবাকে ক্ষমা করতে পারবো। তখন ইউজিন বলল, আর মায়ের কাছেও ক্ষমা সে চেয়ে নিতে পারবে। তার মাকে ইউজিন বলে, আমার মনে হয় আমি ওইয়ানের ওপরে বোঝা হয়ে গেছি। আর ঠিক সেই সময় ওখানে ওইয়ান চলে আসে এবং সে কথার লাস্ট লাইনটা শুধু শুনতে পায়। এই কথা শুনে ওইয়ান প্রচণ্ড রেগে যায়। সে ইউজিনকে বলতে থাকে, তোমার কি মনে হয় সারা পৃথিবীতে যত প্রবলেম আছে সব কি তুমি বহন করে রেখেছো? সে বলে, আমার বাবা খুব অসুস্থ ছিল, সেই জন্য আমার বাবাকে দেখার জন্য আমি হসপিটালে গেছিলাম। আমি চেয়েছিলাম যাতে তুমি আমার একটু কেয়ার করো। আমাকে একবার ফোন করার প্রয়োজন মনে করলে না? আর এই সব কিছু হওয়া সত্ত্বেও আমি এসেছি, কিন্তু আমাকে দেখো কত কিছু শুনতে হচ্ছে। আমার মনে হয় তুমি আমাকে ভালোবাসো, কিন্তু না, তুমি তো নিজেকে ছাড়া আর কাউকে ভালোবাসো না। ইউজিন তখন ছুটে গিয়ে তার পেছনে পেছনে যাওয়ার চেষ্টা করছিল, কিন্তু ততক্ষণে ওইয়ান ওখান থেকে চলে গেছিল। ওইয়ান একটা বাড়ির ছাদে উঠে হাতে মদের বোতল নিয়ে ওখানে খেতে থাকে এবং তার পুরনো দিনের কথাগুলো মনে করতে থাকে।
এরপরে ওইয়ানের বাবা মারা যায়। ওইয়ানের মা ওইয়ানের সঙ্গে যোগাযোগ করার অনেক চেষ্টা করে, কিন্তু কোনো মতে সম্ভব হচ্ছিল না। সে যখন সকালবেলা ঘুম থেকে ওঠে তখন সে জানতে পারে যে তার বাবা মারা গেছে। সে তখন ছুটে বাড়ি চলে যায়, আর ঠিক ওই সময় ওখানে ইউজিন এসে যায় এবং সে তাকে সরি বলে। কিন্তু ওইয়ান ভাবে যে সে তার বাবার শেষ সময়টা ওখানে থাকতে পারেনি। ইউজিনের সাথে ফাইনালি ব্রেকআপ করে নেয়। তার বাবার মৃত্যুর পর এবং ইউজিনের সাথে তার ব্রেকআপের পর সে তার বাড়ি চলে আসে। সে তার মার খেয়াল রাখতে শুরু করে। কিছুদিন পর সে রেডিও জকি হয়ে যায় এবং সে প্রথম তার ব্রডকাস্ট করে। তার বাবার জন্য সেটা সে উৎসর্গ করে। এটাতে প্রচুর ভালো রেসপন্স পায়। ইউজিনও তার এই ব্রডকাস্টটা শুনতে থাকে। অন্যদিকে ইউজিনও নিজে ডিসাইড করে যে সে তার চোখের অপারেশনটা করবে, তাতে রেজাল্ট যাই হোক না কেন। যেদিন থেকে ওইয়ান তাকে ছেড়ে চলে গেছে সেদিন থেকে ওইয়ানের দেওয়া সেই রেকর্ডিংটা আছে, সব সময় শুনতে থাকে এবং সে চোখের অপারেশন করে। চোখের অপারেশনটা সাকসেসফুল হয়। সে সব কিছু দেখতে পায়। সে তার বাড়িটাকে এ জীবনে প্রথমবার দেখতে পায়। সে সব জায়গাতে যেতে আরম্ভ করলো যেখানে ওয়ানের সাথে সে গেছিল। সে তার বাবার বিজনেসটাও জয়েন করে নিয়েছিল এবং সেটাকে গগনচুম্বী করে নিয়েছিল। দিন মাস বছর কেটে গেল। তখন ইউজিন তার নতুন একটা গান রিলিজ করলো। সে গানটার নাম ছিল ক্রাশ। এই গানটা সে ওইয়ানের জন্য লিখেছিল এবং প্রতিদিন সে রেডিও স্টেশনে রিকোয়েস্ট করে যাতে এই গানটা বাজানো হয়। একদিন রেডিও স্টেশনে এই গানটা বাজানো হয় এবং ওইয়ান এই গানটা শুনতে থাকে। ওইয়ানের স্টুডিও ওইয়ানের শহরেই ছিল, কিন্তু কাজের জন্য তার ট্রান্সফার অন্য একটা শহরে হয়ে গেছিল যেখানে সে আগে থাকতো। আর এদিকে ওই সুচেনকে প্রপোজ করে এবং তারা বিয়ে করে নেয়। ওইয়ানের মা চাইছিল ওইয়ানও সেটেল হয়ে যাক এবং তার মা তার জন্য অনেক প্রপোজাল নিয়ে এসেছিল, কিন্তু ওইয়ানের এইসব ছেলেদের প্রতি কোনো ইন্টারেস্ট ছিল না, কারণ সে ইউজিনকে প্রচুর ভালোবাসতো। সে তাকে কোনো মতেই ভুলতে পারছিল না। এরকম চলতে চলতে একদিন সে অফিসের কলিগের সাথে রেস্টুরেন্টে যাচ্ছিল, আর সেখানে ইউজিন ওইয়ানকে দেখতে পায় এবং ওইয়ান বুঝে গেছিল যে ইউজিন এখন থেকে সব কিছু নর্মালভাবে দেখতে পায় এবং তাদের নর্মাল কথাবার্তাও চলছিল। ইউজিনের ওইয়ানকে দেখে পুরনো কথা মনে পড়ে গেল। সে ওইয়ানকে কোনো দিন দেখেনি, কিন্তু সে তাকে দেখা মাত্রই চিনে গেছিল যে এই ওইয়ান। ওইয়ান বাড়ি এসে তার বন্ধুকে ইউজিনের ব্যাপারে সমস্ত কিছু খুলে বলল। তখন তার বন্ধু বলল, তোমার ভাগ্যে ইউজিনই লেখা আছে, তুমি যত যাই করো না কেন এটাই বিধাতার খেলা। ইউজিন বলে 3 বছর হয়ে গেছে, 3 বছরে হয়তো সে আমাকে ভুলে গেছে, আমি জানি না। ইউজিন তার অফিসের দিকে যাচ্ছিল, হঠাৎ দেখে রাস্তার কাছে ওইয়ান দাঁড়িয়ে আছে। সে মনে মনে ভাবলো, আমি এই 3 বছরে যদি কাউকে প্রথম দেখতে চেয়েছি সেটা হচ্ছে ওইয়ান। ট্যাক্সির জন্য অপেক্ষা করছিল। ট্যাক্সি আসার পর সে ট্যাক্সিতে চেপে তার রুমের দিকে রওনা দিল। ইউজিনও তার পিছু নিতে থাকলো। ওইয়ান যেখানে থাকতো সেই জায়গাটা পুরো অন্ধকার ছিল। সে ভয়ে ভয়ে সেই জায়গাটাতে মোবাইলের আলো জ্বালিয়ে সে এগিয়ে চলল। ইউজিন তার পিছু নিতে শুরু করলো তাকে প্রোটেক্ট করার জন্য এবং মনে মনে ভাবতে লাগলো, যদি সে এত ভয় পায় তাহলে ওই জায়গা দিয়ে কেন যায়। ওইয়ান তার নিজের বাড়ি ভালোভাবে প্রবেশ করার পরে ইউজিন সেখান থেকে চলে যায়। ওইয়ানের বন্ধু ইউজিনের সাথে একবার কথা বলার জন্য বলে, তাকে বলে তুমি একবার মোবাইলে ফোন করো। তখন ওইয়ান বলে সে সমস্ত কথা তাড়াতাড়ি ভুলে যায় এবং সবাইকে তাড়াতাড়ি ক্ষমা করে দেয়। সে বলে, কিন্তু আমি জানি না কেন ওই দিনের কথা আমি আজ অবধি কেন আমার মনে লেগে আছে। ওইয়ানের বন্ধু ওইয়ানকে বলে, আচ্ছা বলো, এই 3 বছরে তোমার থেকে কি ইউজিন বেশি খুশি থেকেছে? তোমার থেকে বেটার লাইফ সে কি এক্সপেক্ট করেছে? তুমি একটু বেশি বাড়াবাড়ি করছো। তোমার বাবা এমনিতে অসুস্থ ছিল, সে কখনো চাইতো না যে তুমি তাকে ছেড়ে যাও এবং সে একটু রাগী ছিল হয়তো, তার কারণে সে সময় হয়তো কিছু বলে দিয়েছিল। তার জন্য এতটা সময় এইভাবে থাকাটা মোটেও ঠিক নয়। তার
তার বন্ধুর কথায় তার মনের ভেতরটা পুরো ঝাঁঝরা হয়ে গেল। সে মনে মনে ভাবলো, মনে হয় আমি ইউজিনের সাথে খুবই ভুল করেছি। আমি ইউজিনকে একবার ফোন করব বা তার অফিসে গিয়ে তার সাথে দেখা করব। এই জন্য সে তার অফিসের দিকে রওনা দিল। সে ইউজিনের অফিসে আসে, কিন্তু ইউজিনের অফিসে একটা বোর্ড মিটিং চলছিল, সে সেখানে ব্যস্ত ছিল। ওইয়ান তার অফিসে অপেক্ষা করতে থাকলো। ওইয়ান সেই ঘড়িটা বের করলো যেটা ইউজিন ওইয়ানকে দিয়েছিল। ওইয়ান ইউজিনের অপেক্ষা করতে করতে সে তার অফিসে ঘুমিয়ে পড়ে। বোর্ড মিটিং শেষ হওয়ার পর ইউজিন যখন তার রুমে এলো তখন দেখলো সেখানে ওইয়ান শুয়ে আছে। সে তখন তাকে কোলে তুলে তার নিজের রুমে নিয়ে গেল এবং সেখানে বাথরুমে ফ্রেশ হওয়ার জন্য গেল, কিন্তু সেখানে ভুল করে ঘড়িটা ফেলে দিয়ে আবার রুমে চলে এলো। যখন ঘুম ভাঙে তখন ওইয়ান ওয়াশরুমে যায় এবং সেখানে দেখে তার ঘড়িটা পড়ে আছে। সে তখন ইউজিনের ঘড়িটাকে নিজের ঘড়ি ভেবে সেটাকে পকেটে পুরে নিয়ে চলে এলো। ইউজিন যখন ওয়াশরুমে এলো তখন সে দেখতে পেল সেখানে তার ঘড়িটা ছিল না। ঘড়িটা থাকবেই বা কী করে? ঘড়িটা তো ওইয়ান তার নিজের ঘড়ি ভেবে অলরেডি নিয়ে চলে গেছে। ইউজিন একটু চিন্তিত হয়ে গেছিল। তখন সে ওইয়ানের ঘড়িটা পড়ে থাকতে দেখে। ইউজিন ওইয়ানকে ফোন করে বলে, আমার সেক্রেটারি বলল যে তুমি নাকি এখানে এসেছিলে, কি দরকার বলো? এত বছর পরে ওইয়ান ইউজিনের সঙ্গে কথা বলছে, কিন্তু সে ভেবে পাচ্ছিল না সে কি কথা বল। তখন সে তাড়াহুড়োতে বলল, তুমি আমাকে তোমার বিয়েতে কবে ডাকবে? ইউজিন বলে, আমার বিয়ে দেখার জন্য তোমার এত তাড়াহুড়ো কিসের? তখন ওইয়ান বলে, তোমার বিয়ে অন্যজনের সাথে হবে সেটা আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখব, সেটা আবার হতে পারে নাকি? ইউজিন বুঝতে পেরে গেছিল যে এখনও ওইয়ান তাকে ভালোবাসে। তখন ইউজিন একটু দেরি না করে সে ওইয়ানকে ডিনারের জন্য ইনভাইট করে। ওইয়ান সেটাতে রাজি হয়ে গেল। তারা যখন ডিনারে এলো তখন পাশাপাশি বসছিল, কিন্তু তারা একে অপরের সাথে কিভাবে কথা বলবে বুঝতে পারছিল না। এরকম কিন্তু করছিল। হঠাৎ করে ওইয়ান বলে বসলো, আমি জানি সেদিন আমি অনেক কথা বলেছি ব্রেকআপের সম্বন্ধে এবং সেটা অনেক শক্ত ছিল। আমি জানি সেটা তোমার মনে খুবই লেগেছে, আমাকে ক্ষমা করে দাও। ইউজিনকে ওইয়ান বলে, আজকে হবে না, অন্য একদিন আমি তোমার সাথে ডিনার করব, এবং সে সেখান থেকে চলে যায়। ইউজিন ওইয়ানকে তার অফিসের একজন ছেলের সাথে বসে ডিনার করতে দেখে ফেলে। ব্যাস, এরপর থেকে জেলাসি শুরু হয়ে গেল। সে তখনই ওইয়ানকে ফোন করলো এবং বলল, তুমি একটু বাইরে এসো তো। ওইয়ান বাইরে এলো। তখন সে ওইয়ানকে জড়িয়ে ধরলো। সে বলল, আমি যেটা তোমার সাথে করেছি সেটা খুবই খারাপ ছিল, কিন্তু আমি তোমাকে অন্য কারোর সাথে না কখনো দেখতে চাইবো না এবং দেখতে চাইও না। আমি যে তোমার জন্য গান লিখেছিলাম সেটা কি তুমি শোনো? তুমি কি আমাকে ভালোবাসো না? ওইয়ান তাকে বলে, আমি তোমার ওই গানটা শুনেছি, কিন্তু আমি তোমাকে কখনো ঘৃণা করিনি, কারণ তোমার সাথে ভালোবাসাটাই আমার কাছে অনেক মুশকিল ছিল। ওইয়ান সেখান থেকে চলে যায়, কিন্তু ইউজিন হার মানে না। সে পরের দিন ওইয়ানের স্কুলে পৌঁছে যায়, যেখানে সে চাকরি করে, এবং তার ঘড়িটা তাকে সেখানে দিয়ে দেয়। তাকে একটা ডিনার পার্টিতে যাওয়ার জন্য বলে এবং বলে, তুমি তো বলেছিলে যে আমার সাথে ডিনার করতে যাবে, তাহলে আর বেশি দেরি করে কোনো লাভ নেই, চলো। তারা একটা ডিনার পার্টিতে যায়। সেখানে ওইয়ান বাদে বাকি সবাই সুন্দর ড্রেস পরে এসেছিল। কিছু মানুষ তাকে কাজের লোক ভেবে ফেলেছিল। তখন ইউজিন তার হাত ধরে বলে, এ আমার ফিয়ন্সে। ওইয়ান যখন সেখান থেকে বেরিয়ে যাচ্ছিল তখন তাকে বলে, কিছু বছর আগে যখন আমাদের ব্রেকআপ হয়েছিল তখন তুমি লাস্ট কথাটা কি বলেছিলে? সে তখন বলল, যখন আমি আবার ফিরে আসব তখন আমি তোমার সাথে ম্যারেজ রেজিস্টার অফিসে যাব। তখন ইউজিন তাকে বলে, চলো আমরা ম্যারেজ রেজিস্টারের অফিসে যাই। তখন ইউজিন ওইয়ানকে বলে, এটা আমি 3 বছর আগে বলেছিলাম। ইউজিন ওইয়ানকে তার বাড়ি পর্যন্ত ছেড়ে দিয়ে এলো এবং ওইয়ানকে বাড়িতে ছাড়ার জন্য ধন্যবাদ জানালো এবং বলল, আমার ডিসিশন কিন্তু এখনও বদলাবে না। ওইয়ান যতই না বলুক না কেন, ইউজিন জানতো ওইয়ান
তাকেই ভালোবাসে এবং সে সেটা প্রমাণ করার জন্য ওইয়ান যেখানে যেখানে যায়, স্কুলে, বাড়িতে, শপিং মলে, সব জায়গাতে তার ছায়া সঙ্গী হয়ে থাকে। ইউজিন সিনেমা দেখতে যাওয়ার জন্য ওইয়ানকে বলে, ওইয়ান তাকে কোনো জবাব দেয় না। ওইয়ানের স্কুল ছুটি হওয়ার পরে সে বেরিয়ে আসছিল, তখন সেখানে ইউজিনের বোন শালুকে দেখতে পায় এবং শালুর সাথে একটা হোটেলে গিয়ে বসে। সেখানে তার সঙ্গে অনেক কথা বলে। শালু তাকে বলে, এই 3 বছরে তুমি ভাবছো ইউজিন তোমার ব্যাপারে কিছু ভাবেনি? সারা দিন রাত শুধু তোমার ব্যাপারেই ভেবে থেকেছে। আর তোমাদের মধ্যে যে ঝগড়া হয়েছিল সেটা তুমি তো অর্ধেক শুনে চলে গেছিলে। তার কোনো দোষ ছিল না। তার কাছ থেকে সে সমস্ত ঘটনা শুনলো। সে আরও বলল, তুমি ভাবছো যে তোমার কাছে সে যায়নি? সে অনেকবার তোমার সাথে দেখা করার চেষ্টা করেছে কিন্তু দেখা করতে পারেনি। শালু তাকে বলে, তুমি কি জানো তার লাইফে যা কিছু ঘটেছিল সেটা কি তার ইচ্ছে মতো হচ্ছিল? তার উপরে কখনো মুশকিল আসেনি। বাবার বিজনেসটা যখন সে নিজের হাতে নিল এবং তোমার যে রেডিও স্টেশনে কাজ পাওয়াটা, সব কিছু সে তার নিজের হাতে সামাল দিয়েছে। সে তোমার যাবতীয় ঘটনা এই 3 বছরে যা যা ঘটেছে সব কিছু সে জানে, কিন্তু সে কখনো তোমার সাথে কথা বলার সুযোগ পায়নি, কারণ তোমার বাবার সাথে যে ঘটনাটা ঘটেছে তার জন্য সে নিজেকে দোষী মনে করত। নিজে এতটা সময় দিয়েছে কোম্পানিতে, এত উঁচুতে নিয়ে গেছে, কারণ সে তোমার মাকে দেখাতে চেয়েছিল যে সে তোমার জন্য একদম পারফেক্ট ছেলে, যাতে তোমার মা কখনো বলতে না পারে সে বেকার। শালু এইসব কথা বলার পরে ইউজিনের জন্য সে আরও বেশি দুঃখ পায়। সে মনের দুঃখে ইউজিনকে সরি বলে এবং তাকে ক্ষমা করে দেয়। সে সুচেনের সাথে একটা হোটেলে বসে প্রচুর ড্রিঙ্ক করতে শুরু করে এবং নেশা করা অবস্থায় ওইয়ানকে সামলানো খুবই মুশকিল। সুচেন ইউজিনকে ফোন করে ডাকে সেই হোটেলে এবং বলে, ওইয়ান প্রচুর মদ খেয়ে নিয়েছে, তুমি একে তোমার বাড়ি নিয়ে যাও। তখন ইউজিন এসে ওইয়ানকে তার নিজের বাড়িতে নিয়ে যায়। ওইয়ানের যখন ঘুম ভাঙার পরে সে ইউজিনকে বলে সে এখনও তাকে ভালোবাসে। ইউজিন, তুমি কি আমাকে এখনও সেরকম ভালোবাসো? ইউজিন এই কথাটা শুনে ওইয়ানকে জড়িয়ে ধরল। ওইয়ানের মা ও তাদের প্রেমের ব্যাপারে সব কিছু জেনে যায়। ওইয়ান তার মাকে বলে সে ইউজিনকে প্রথম থেকে ভালোবেসেছিল এবং সারা জীবন ভালোবেসে যাবে। তখন ইউজিন তার মায়ের সামনে এসে তার ইন্ট্রোডাকশন দিল। যখন তার মা দেখলো ইউজিনের সাথে তার মেয়ে খুবই খুশি, তখন তার মা বলল, ঠিক আছে চলো, কোনো ব্যাপার নয়, তুমি যখন খুশি আমিও খুশি। কারণ তার মা এটাই চেয়েছিল যে তার মেয়ে যেন জীবনে একজন ভালো মানুষ পায়। এরপর তাদের দুজনের প্রেমলীলা শুরু হয়ে গেল। এরপর তারা দুজনে একে অপরের সাথে সারাক্ষণ থাকে। তারা সিনেমা দেখতে যায়, ডিনার করতে যায়, একে অপরকে প্রচুর ভালোবাসে এবং সময় দেখে ইউজিনকে বিয়ের জন্য প্রপোজ করে। যেহেতু ওইয়ানের মা সব কিছু মেনে নিয়েছিল আর এই ব্যাপারে কোনো প্রবলেম হওয়ার কথা নয়, ওইয়ানের প্রপোজালটা অ্যাকসেপ্ট করে নেয়। এরপর ওইয়ানের বাবার সমাধিস্থলে যায়। সেখানে ইউজিনকে ডেকে তার মা বলে, আজ অবধি তোমাকে যা যা বলেছি তুমি সেগুলো সব ভুলে যাও, আমি তার জন্য তোমার কাছে ক্ষমা চাইছি। তখন ইউজিন বলে, আপনি আমার কাছে ক্ষমা চাইবেন না। ওইয়ানের মা বলে, যা কিছু হয় সবই ভালোর জন্য হয় এবং প্রত্যেকটা জিনিসের কোনো না কোনো কারণ থাকে। ওইয়ানের বাবার মৃত্যুটা তুমি তোমার নিজের ওপরে নাও না, কারণ ওইয়ানকে আমি আর ওইয়ানের বাবা খুবই যত্নে মানুষ করেছি। তুমি তাকে খুশি রাখো সারা জীবন, কারণ আমি আমার মেয়ে তোমাকে দিচ্ছি। ইউজিন বলে, আপনি একদম কোনো চিন্তা করবেন না, আমি তাকে সারা জীবন খুশি রাখবো। সবাই বাড়ি চলে যায় এবং যে যার কাজে লেগে পড়ে। ও সেখানে চলে আসে এবং ইউজিনকে জিজ্ঞেস করে ওইয়ান কোথায়। তখন ইউজিন বলে সে তার রুমে গেছে তার রুমমেটের সাথে দেখা করতে। তখন তার বন্ধু বলে, এটা কি করে হতে পারে?
ওইয়ানের বন্ধু তো 3 বছর আগে মারা গেছে এবং ওইয়ানের বাবা এবং তার বন্ধুর মৃত্যুর পরে ওইয়ানের মানসিক অবস্থা ভালো ছিল না। সে সাইকোলজিক্যাল প্রবলেমের মধ্য দিয়ে যাচ্ছিল। সে যখন কথা বলার জন্য কারো সঙ্গ পায় না, সে তখন নিজের মনের মধ্যে তার রুমমেটের ছবিটা মনের মধ্যে এঁকে নেয় এবং তার সাথে আপন মনে কথা বলতে থাকে। সে ডাক্তারের সাথে কথা বলে, ডাক্তার বলে তার সাথে সবসময় যেন সময় কাটাও, দিলে সে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে। ইউজিন এখন তার সাথে সব সময় থাকে, তার শরীরটা আগের থেকে অনেক ভালো হয়ে ওঠে। এরপর তাদের দুজনের বিয়ের দিন আসে এবং তারা বিয়ে করে নেয় এবং সেই বিয়েটা খুবই ভালোভাবে সম্পূর্ণ হয়। কয়েক বছর পরে ইউজিন হঠাৎ জানতে পারে সে বাবা হতে চলেছে। তখন ইউজিন ওইয়ানকে বলে, আমি চাই না আমার বাচ্চাও আমার মতো অন্ধ হোক। ওইয়ান বলল, তুমি কি বলছো? তখন ইউজিন বলে, যদি অন্ধ হয় তাহলে? ওইয়ান বলে, আমরা তাকে একজন নর্মাল বাচ্চার মতো পালন করব, যেভাবে সমস্ত বাচ্চাকে পালন করা হয়। আর তার কাছে তার ভালো বাবা আছে যে তার সবসময় খেয়াল রাখবে। এর পরের সিনে আমরা দেখতে পাই একটা বাচ্চা হাঁটতে হাঁটতে একটা বাগান দিয়ে যাচ্ছে, আর সেখানে ইউজিন ওইয়ানকে বলে, ধন্যবাদ আমার সাথে তোমার দেখা হওয়ার জন্য, আমাকে পাল্টে দেওয়ার জন্য, আমার সাথে সময় কাটানোর জন্য, আমাকে ভালোবাসার জন্য, আর আমাকে এরকম সুন্দর একটা বাচ্চা গিফট দেওয়ার জন্য। আর এখানেই আমাদের ড্রামাটা শেষ হয়। বন্ধুরা, আমাদের এই ড্রামার এক্সপ্লেনেশনটা তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে চ্যানেলটাকে একটা লাইক করে সাবস্ক্রাইব করে দাও, আর কমেন্ট বক্সে কমেন্টের ঝড় তুলে দাও। ফিরে আসছে 2023-এর নতুন এক ড্রামার এক্সপ্লেনেশন নিয়ে। তোমাদের মূল্যবান সময় আমাকে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।